সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের অনলাইন ক্লাস। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে যেটা ছাড়া আমরা আসলে রোগীর সম্বন্ধে ভালোভাবে তার তথ্য নিতে পারবো না, কিংবা আমরা অ্যানালাইসিসও করতে পারবো না। সেই সাথে রোগীর যে পরবর্তী ফলো আপ কিংবা তার যে প্রগনোসিস কিংবা অন্যান্য রিপোর্ট, এমনকি গবেষণা ক্ষেত্রেও আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যেটা আজকে আমাদের টপিকস, তা হচ্ছে হোমিওপ্যাথিক কেস টেকিং। তো যার বাংলা হোমিওপ্যাথিক রোগীলিপি। তো আজকে আমরা সেই রোগীলিপি কিভাবে করতে পারি, সেই সাথে রোগীলিপি করতে আমাদের কি কি ধরনের তথ্য প্রয়োজন, আমরা কিভাবে এটা করব, কিভাবে রুগীটাকে পর্যবেক্ষণ করব, আমাদের যে রোগীলিপি যে তথ্য লিপি, সেখানে আমরা কিভাবে লিখব এই জিনিসটাকে, এবং সেটা কিভাবে অ্যানালাইসিস করব, শেষ পর্যায়ে আমরা কিভাবে রোগীকে ট্রিটমেন্ট করব, সেই বিষয়গুলো আমরা একটার পরে একটা পর্যায়ক্রমে আলোচনা করব। তো আমি আপনাদের কাছে একটা ফর্ম পাঠাই দিয়েছি, এটা ফর্মটা দেখলে আপনারা বুঝতে পারবেন। মূলত ফর্মটা আমার নিজের তৈরি করা, বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করে। সেই ফর্মটাতে যদি কোনো কিছু যোগ করার প্রয়োজন হয় আপনারা জানাবেন, আমি সেই বিষয়ে এটাকে সংশোধন এবং পরিমার্জন করার একটা চেষ্টা করব। তো আমরা শুরু করি। প্রথমত, হোমিওপ্যাথিতে যদি কোনো রোগীকে চিকিৎসায় নিতে হয়, তাহলে আমাদের কিছু বিষয় পর্যবেক্ষণ করতে হয়। সেটা মনীষীদের ভাষায় 3টা বিষয় আমাদেরকে পর্যবেক্ষণ করতে হয়। যেমন, রোগী তার নিজস্ব যে সমস্যাগুলো নিয়ে, অর্থাৎ শারীরিক সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসছে, সে কি কি সমস্যাগুলো ফেস করতেছে সেগুলো সে নিজে বর্ণনা করবে। তারপর রোগীর যে আত্মীয় স্বজন থাকে, তারা তার সম্পর্কে যতটুকুন জানে সেই জিনিসগুলো তারা ডক্টরের কাছে বলবে। ডক্টর অর্থাৎ চিকিৎসক নিজে সেই জিনিসগুলা বিস্তারিতভাবে, যেগুলো তার প্রয়োজনীয় বিষয়, সেই বিষয়গুলো সে তার নোটে লিখবে। সেই সাথে ডক্টর নিজে তার নিজস্ব অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং রোগীকে পরীক্ষা নিরীক্ষাপূর্বক যে চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ ঔষধ নির্বাচনের যে পদ্ধতি, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত একের পর এক আলোচনা করব। কিভাবে এই কাজগুলো আমরা করতে পারি, কয়টা ধাপ আমাদেরকে অতিক্রম করতে হবে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের যতটুকু না জানলেই নয়, যেটা না করলে আমরা কেস লিপি করতে আমাদের অনেক সমস্যা হবে। সেই বিষয়গুলো আমরা একটার পর একটা আলোচনা করে সামনের দিকে আগানোর চেষ্টা করব, এবং সেই সাথে আমরা চেষ্টা করব কিছু কিছু জায়গায় যতটুকুন সম্ভব উদাহরণ সহকারে আলোচনা করা। তো আমি একটু প্রথম থেকেই শুরু করতে চাই। তার আগে আর একটু যোগ করতে চাই যে এই যে কেস টেকিং আমরা করব, সেই কেস টেকিং করার জন্য আমাদের হোমিওপ্যাথি স্রষ্টা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, ইনি নিজে তার অর্গানন অফ হোমিওপ্যাথি বা অর্গানন অফ মেডিসিন বইতে সুস্পষ্ট তথ্য দিয়ে গেছেন কিভাবে একজন চিকিৎসক রোগীকে পর্যবেক্ষণ করবেন, একজন চিকিৎসকের কি কি গুণাবলী থাকা প্রয়োজন, একজন চিকিৎসক রোগীকে কি কি ধরনের প্রশ্ন করতে পারবেন কিংবা কিভাবে প্রশ্ন করবেন, তার কৌশল। তারপর ডক্টরের যে বিষয়গুলো অত্যাবশ্যকীয় জ্ঞান, যেমন তাকে ভেষজ শক্তি, ঔষধ শক্তি সম্পর্কে জ্ঞান, ভেষজ সম্বন্ধে জ্ঞান, রোগ সম্পর্কে জ্ঞান, রোগী লিপি সম্পর্কে জ্ঞান, এবং সর্বোপরি রোগীর কেস টেকিং করার জন্য বাস্তব অভিজ্ঞতার নিরিখে কি কিভাবে একজন রোগীকে তার সমস্যাগুলো শুনে তার থেকে কথাগুলো বের করে তাকে পর্যবেক্ষণ করে কিভাবে একটি হোমিওপ্যাথির যে নিয়মাবলী সদৃশ্য বিধান অনুযায়ী চিকিৎসা করতে হয়, সে বিষয়গুলো ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান নিজে তার অর্গানন অফ মেডিসিন গ্রন্থে পরিপূর্ণভাবে আলোচনা করে গেছে। এক্ষেত্রে আমাদেরকে সেই বিষয়ে অবশ্যই জ্ঞান রাখতে হবে, তা না হলে আমরা ভালোভাবে কেসলিপি করতে পারবো না, কিংবা করলেও সেটা একটা অর্থপূর্ণ কেসলিপি হয়তো নাও হতে পারে।
তো আমরা সেই বিষয়গুলো সেখান থেকে যতটা সম্ভব সেই বিষয়ে আমরা ধারণা নিয়ে নিব এবং সেখান থেকে আমরা প্রয়োজনে মাঝে মাঝেই হেল্প নিব, কারণ আমরা সবসময় সব তথ্য একদম নিবিড়ভাবে মনে রাখতে সবসময় পারবো না। সেই ক্ষেত্রে আমাদের কখনো না কখনো এই বিষয়ে অবশ্যই সহযোগিতা নিতে হবে। তো আমরা শুরু করছি আজকে আমাদের চেম্বারে কিংবা আমরা যে জায়গায় রুগী দেখার জন্য যে প্লেসটা তৈরি করতেছি, অর্থাৎ হসপিটাল, ক্লিনিক কিংবা চেম্বার, যে যেখানেই থাকি না কেন, একজন অসুস্থ ব্যক্তি যদি আমাদের কাছে চিকিৎসা নিতে আসে তাহলে আমরা যেভাবে শুরু করতে পারি সেটা এখানে বিবরণ দেওয়া আছে, সেভাবে আমরা আগাইতে থাকি। আমরা প্রথমত রুগীর নাম, পিতামাতা কিংবা অভিভাবকের নাম, ঠিকানা, তার বয়স, লিঙ্গ, মোবাইল নম্বর, এই জিনিসগুলো আমরা টুকে নেব। সেই সাথে আমরা যেহেতু এটা রেজিস্টারভুক্ত করব সেহেতু এখানে একটা কেস নং কিংবা রুগীলিপি নং এরকম একটা সিরিয়াল নাম্বার এখানে দিতে হবে। সেই সাথে বর্তমান যে তারিখটা, যে তারিখে আমরা রুগীটা পর্যবেক্ষণ করতেছি অথবা তার কেস টেকিং করতেছি, সেই তারিখটাও এখানে উল্লেখ করতে হবে। এই প্রত্যেকটা বিষয়েরই আমাদের প্রয়োজন আছে ভবিষ্যতে এই রুগীর ফলো আপের জন্য। যেমন রুগীর নাম অর্থাৎ আমাদের একটা পরিচয় প্রত্যেকের জন্যই একটা প্রয়োজন। নাম ছাড়া আমরা কারো পরিচয় চিনতে পারি না, সো সেই ক্ষেত্রে আমাদের নাম অবশ্যই প্রয়োজন। পিতামাতার নাম, এক্ষেত্রে যদি একজন রুগী, আমাদের যে রুগীতে আসে সে যদি ছোট বাচ্চা হয় তাহলে তার কাছ থেকে আমরা সব ধরনের তথ্য, উপাত্ত এগুলো আমরা জানতে পারবো না, কিংবা তার পরিচয় হয়তো আমরা তাকে সবসময় নাও চিনতে পারি। সেজন্য আমার সেখানে পিতামাতা কিংবা অভিভাবকের নামের প্রয়োজন হয়। তারিখটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কোন তারিখে আমি কেস টেকিং করতেছি, কারণ আমরা যেদিন কেস টেকিং করবো সেদিনই তার একটা রোগ, তার একটা লক্ষণ সমূহ আমরা বের করব। সেই অনুযায়ী তাকে একটা চিকিৎসাপত্র দেব। সেই চিকিৎসা কতদিন সে ওষুধটা খাবে, কিভাবে খাবে, কোন তারিখ থেকে এটা শুরু হয়েছে সেটা আজ থেকে আমরা মনে করতে পারবো। বয়স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই বয়সে দেখেই আমরা ঔষধের শক্তি, রোগের প্রাদুর্ভাব, এইগুলো আমরা সেখান থেকে বের করে নিতে পারবো। লিঙ্গ, সেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। একজন পুরুষ, একজন মহিলা, তাদের ক্ষেত্রে সবসময় সব মেডিসিন কোনো কোনো ক্ষেত্রে যে আলাদা হয়ে যায়। তারপর মহিলাদের মহিলাজনিত কিছু সমস্যা আছে আলাদাভাবে, যেটা পুরুষের মধ্যে নেই। আবার পুরুষদের মধ্যে নিজস্ব পুরুষালি কিছু সমস্যা আছে, সেগুলো মহিলাদের নেই। তো এই ক্ষেত্রগুলো আমাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ব্যবস্থাপত্র তৈরি করতে হবে। সেই সাথে আমাদের মডার্ন লাইফে মোবাইল ছাড়া আমরা সাধারণত চলাফেরা খুব কম করি এবং ইমার্জেন্সি যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক রোগীর কাছ থেকে তার মোবাইল নাম্বারটা নেওয়ার চেষ্টা করব এবং আমাদের কেস টেকিংয়ের একদম উপরে আমি এখানে একটা ছক আঁকছি, সেই ছকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপশনগুলো দিয়ে দিছি, সেইভাবে আমরা এটাকে নিয়ে নেব। সেই সাথে কেস নং, এটা অর্থাৎ রুগীলিপি নং, আমি রুগী দেখতেছি সেই রুগীর একটা সিরিয়াল নাম্বার এখানে অবশ্যই বসাবো, কারণ রুগীর সিরিয়ালটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমরা যেভাবে এটাকে মেনটেন করব সেই মেনটেনের জন্য এই সিরিয়াল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এইগুলো গেল আমাদের প্রাথমিক একটা পর্যায়, যেখান থেকে আমরা এটাকে পরিচয় পর্ব বলতে পারি। রোগীর সাথে একজন ডক্টরের যে পরিচয়, সেই পরিচয়টা আমরা এখান থেকে পাচ্ছি। এরপরে আমরা চলে যাব রোগীর, অর্থাৎ যে মানুষটা আমার কাছে আসছে তার বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে, সেই সমস্যাগুলো আসলে কি কি সমস্যা সে ফিল করতেছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সেখানে প্রথমত আমরা জানব তার প্রধান সমস্যা কি কি আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা প্রথমেই জানব। তো আমরা প্রথমেই দেখব যে রোগীর প্রধান সমস্যাগুলো কি কি আছে, সেই বিষয়গুলো আমরা রোগীর কাছ থেকে পর্যায় ক্রমে এই বিষয়গুলো তার কাছে জানব। তারপরে আমরা তার কাছ থেকে এইখানেই জেনে নেব যে তার আনুষঙ্গিক সমস্যাগুলো কি আছে, অর্থাৎ এই যে প্রধান সমস্যা, রোগী যে বিষয়গুলো নিয়ে বেশি কষ্ট পাচ্ছে সেটাকে আমরা প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করব। কিংবা তার অনেক সমস্যা থাকতে পারে, বাট সে আমার কাছে একটা নির্দিষ্ট সমস্যার চিকিৎসার জন্য আমার কাছে পৌঁছাইছে, আমরা সেটাকে বেশি গুরুত্বের সঙ্গে
জানবো এবং সেই জিনিসটাকে আমরা আগে লিখব এবং পরবর্তী তার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা সিরিয়াল ওয়াইজ এর পরে ধীরে ধীরে বসাবো। আমরা এভাবে এই জিনিসটাকে ক্লিয়ার করতে পারি। তো এই বিষয়টা জানার পরে আমরা চলে যাব তার বর্তমান কি কষ্ট আছে সেই বিষয়গুলো জানার জন্য। সেখানে আমাদের বেশ কিছু তথ্য সম্পর্কে জানতে হবে, সেগুলো আমি পরপর একটু করে বর্ণনা দিয়ে যাচ্ছি। প্রথমত আমরা জানার চেষ্টা করব যে এই সমস্যাটার মূলত কোনো কারণ সম্পর্কে জানা আছে কিনা, যেটাকে আমরা ইংরেজিতে কজেশন হিসেবে বলছি। যে কারণ সম্পর্কে কিছু বলতে পারেন কিনা রোগী কিংবা তার আত্মীয় স্বজন কিংবা যে কেউ, শুভানুধ্যায়ী যে কেউ হতে পারে। কারণ হিসেবে অনেক কিছুই থাকতে পারে, কোনো রোগের কারণে থাকতে পারে, বংশগত কোনো রোগের কারণ থাকতে পারে সে কোনো অ্যাক্সিডেন্ট করছে, পড়ে গেছে, আঘাত পাইছে কিংবা যে কোনো ধরনের ইনজুরি থাকতে পারে। তো সেই বিষয়গুলো আমরা জেনে নেব একটার পরে একটা, কি কারণে এটা হয়েছিল সেই বিষয়টা সাধারণত রোগীরা কিংবা রোগীর আত্মীয় স্বজন যে কেউ এই বিষয়গুলো অনেক সময় বলতে পারেন, অনেক সময় বলতে পারেনও না। তারা আসলে অনেক সময় জানেনও না যে কি কারণে এটা হয়েছে। তো যারা বলতে পারতেছে তাদের কাছ থেকে আমরা সেই বিষয়টা জানবো এবং এখানে আমরা সেই জিনিসটা নোট করব। তারপরে আসবে আমাদের লোকেশন, অর্থাৎ এই যে সমস্যাটা, সেই সমস্যাটা তার কোন জায়গায়, শরীরের কোন অঙ্গে, কোন স্থানে কিংবা কোনো অর্গানে কিংবা এক্সট্রিমিটিস কোনো একটা নির্দিষ্ট জায়গাকে সে অবশ্যই লোকেট করবে, অথবা সর্বাঙ্গীনও হইতে পারে। সেই বিষয়গুলো যেখানে আছে সেই বিষয়টা আমরা এরপরে লিখব। লোকেশন, এই লোকেশনের সাথে আমাদের আরেকটা বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে আমরা লোকেশন এবং সেই সাথে আমরা এখানে একটু অ্যাড করব শরীরের কোন সাইড, ডাইন না বাম। কারণ আমাদের এখানে এইটার জন্য আমাদের নির্দিষ্ট কিছু ঔষধ সিলেকশন করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই লোকেশনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এই বিষয়টাও অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তারপরে আমাদের জানতে হবে এই যে যে সমস্যাটা সে ফিল করতেছে, সেই ফিল করার ভিতরে তার অনুভূতিটা কেমন আছে, সেই সাথে প্রকাশনটা কেমন আছে। অর্থাৎ সেখানে জ্বালা করতেছে, তার মধ্যে কিছু একটা অনুভূতি হচ্ছে, কিছু একটা আছে এই জায়গায়, যেমন গলার মধ্যে কিছু একটা বেঁধে আছে, এরকম একটা অনুভূতি মানুষের মধ্যে কাজ করে। তার মনে হয় পেটের মধ্যে কিছু একটা ঠেলে উঠতেছে, যেমন টিমর জাতীয় কিছু একটা হইলে এরকম তার মধ্যে একটা অনুভূতি আসে। তারপরে দেখা যাচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়া করে, এটা একটা অনুভূতি। তো সেই অনুভূতিটা তার মধ্যে আসলে কেমন, সেই বিষয়টা আমরা জেনে নিব। এই সেন্সেশন যে জায়গাটায় লেখা আছে ইংরেজিতে, সেই জায়গায় আমরা রোগীর এই যে রোগের যে অনুভূতি, সেই অনুভূতিটা সম্পর্কে আমরা বিস্তারিত তার কাছ থেকে জেনে নিব। তারপরে আমরা আসব মডালিটিস। মডালিটিস এর বাংলা হচ্ছে হ্রাসবৃদ্ধি। হ্রাসবৃদ্ধি বলতে আমরা এখানে রোগের, অর্থাৎ আমার কাছে যে সমস্যা নিয়ে যে রোগীটা আসছেন তার এই সমস্যাটা কোন সময় ভালো লাগে কিংবা কোন সময় এটা উপশম হয়, আবার কোন সময় এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেই বিষয়গুলো আমরা এখান থেকে জানার চেষ্টা করব। তো এখানেও আমাদের বেশ কিছু বিষয় আছে। এই যে সময়টা বলতে সেটা দিন হতে পারে, রাত হইতে পারে। এই দিন রাতে যে কোনো সময় বৃদ্ধি পাইতে পারে অথবা হ্রাস পাইতে পারে। আবার এই বিষয়টা পরিবেশগত একটা বিষয়ও থাকতে পারে, যেমন তার ঠান্ডায় বৃদ্ধি পায়, কারো গরমে বৃদ্ধি পায়, কারো শীতে বৃদ্ধি পায়, কারো বৃষ্টিতে বৃদ্ধি পায়, কারো ঠান্ডা বাতাসে বৃদ্ধি পায়, কারো গরম বাতাসে বৃদ্ধি পায়, কারো বন্ধ ঘরে বৃদ্ধি পায়, কারো খোলা ঘরে বৃদ্ধি পায়। এরকম বিভিন্ন তারতম্য আছে। সেই বিষয়গুলো রোগী তার নিজস্ব ভাষায় তার রোগের প্রাদুর্ভাবটা কখন বৃদ্ধি পায় এবং কখন এটা কম হয়, সেই বিষয়গুলো সে নিজের মতন করে আমাদের কাছে, অর্থাৎ চিকিৎসকের কাছে এটা বর্ণনা করবেন যে কখন তার ভালো লাগতেছে কিংবা কখন তার খারাপ লাগতেছে, অর্থাৎ রোগের প্রাদুর্ভাবটা কখন তার বাড়তেছে। সেই বিষয়গুলো আমরা এই মডালিটিস যে জায়গাটা আছে সেই জায়গায় আমরা লিখে নেব। মডালিটিস ক্ষেত্রে এখানে লেখা আছে অ্যাগ্রাভেশন। অ্যাগ্রাভেশন মানে কখন রোগের প্রাদুর্ভাবটা বৃদ্ধি পায়। আর একটা শব্দ আছে আমাদের
এমিলিরেশন, অর্থাৎ কখন এটা হ্রাস পায় কিংবা উপশম বোধ করে একজন রোগী। সেই বিষয়গুলো আমি যেভাবে বললাম, এইরকম একটা বিষয়ে আমরা ধীরে ধীরে এই বিষয়গুলোকে নোট করব এখানে, রোগীর ভালো লাগা, কারণ এটাও আমাদের ঔষধ নির্বাচনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কনকমিটেন্ট। আমি এখানে আরেকটা অপশনকে অ্যাড করে দিছি, PQRS। এটা বলতে আসলে এর মিনিংটা দিয়ে এটা বোঝানো হয় আমাদের অসাধারণ কিংবা অদ্ভুত যে লক্ষণগুলো আছে সেটা আমি এর সাথে একটু যুক্ত করে দিছি, কারণ আমার কাছে মনে হয় কনকমিটেন্ট অর্থাৎ আনুষঙ্গিক কিংবা সহযোগী যে লক্ষণটা, তার সাথে আমাদের PQRS অর্থাৎ অদ্ভুত লক্ষণের একটা খুব মিল আছে। সেজন্য আমি এটাকে একসাথেই অ্যাড করে দিচ্ছি। দুটো জিনিসই আমরা কোনো ক্ষেত্রে সব রোগীর যে অদ্ভুত লক্ষণ থাকে এমনটা নাও থাকতে পারে, আবার সবার যে সহযোগী লক্ষণ আছে এমনটাও নাও থাকতে পারে। তো এই জায়গাটায় আমরা দুটো অপশনটাকেই অ্যাড করে নেব। তো এমনটা কি হতে পারে, আমরা যদি উদাহরণ হিসেবে এটাকে দেখতে চাই, দেখা যাচ্ছে কেউ কাশি দিছে, কাশির সাথে তার হাঁটু ব্যথা হয়ে গেছে। তো এটা একটা সহযোগী লক্ষণ, সেই বিষয়টা কাশি দিছে, কাশির সাথে তার কোনোই ব্যথা করতেছে, তো এটা একটা সহযোগী লক্ষণ। এই বিষয়টা আমাদের এখানে ধরে রাখতে হবে। আবার দেখা যাচ্ছে একজন প্যারালাইজড রোগী, যে প্যারালাইসিসে আক্রান্ত, তার যে অঙ্গটা প্যারালাইজড হয়ে গেছে অথবা যে সাইডটা প্যারালাইজড হয়ে গেছে, সেই সাইডটা অন্য সাইড অপেক্ষা অতিরিক্ত একটু গরম বোধ হচ্ছে, এটা একটা অদ্ভুত লক্ষণ। তো এই বিষয়গুলো আমরা এই জায়গাতে লিপিবদ্ধ করব। এটা আমরা রোগীর কাছ থেকে সুন্দর করে প্রশ্ন করে তার কাছ থেকে এই বিষয়টা জেনে নিব। এটা ছিল আমাদের প্রধান সমস্যা এবং সেই সাথে আনুষঙ্গিক সমস্যা, এবং আমাদের যে প্রেজেন্ট কমপ্লেইন, সেই কমপ্লেইনে যে অপশনগুলো ছিল সেই বিষয়গুলো আমরা এইভাবে তার কাছ থেকে অর্থাৎ একজন রোগীর কাছ থেকে নোট আপ করে নেব। সেই সাথে আমাদের আরও কিছু বিষয়ের উপরে এখানে একটু গুরুত্ব দিতে হবে। সেই বিষয়গুলো আমি একটু বলতেছি, যে আমার যে রোগটা আছে বা যে রোগটা আমি মানে রোগী বলতেছে, তার এই রোগটার আসলে স্থায়িত্ব কতটা সময়, কতদিন এটা শুরু হয়েছে, অর্থাৎ কত আগের থেকে এটা শুরু হয়েছে, সেই বিষয়গুলো আমরা এই জায়গাতেই অর্থাৎ প্রেজেন্ট কমপ্লেন এইখানেই আমরা এগুলোকে লিপিবদ্ধ করব। এবং এটার উৎপত্তি আমরা কজেশন জানছি, সেখান থেকে আমরা উৎপত্তি সম্পর্কে জানব। এর সাথে অন্য কোনো রোগের কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়গুলো আমরা এখান থেকে জেনে নেব। তারপর আমরা অন্য বিষয়গুলো অলরেডি জেনে ফেলেছি, সেই সাথে একটু যোগ করলে হবে যে এই সমস্যাটা কতদিন থেকে শুরু হয়েছে এবং কিভাবে শুরু হয়েছে, সেই বিষয়টা আমরা একটু ভালোভাবে জেনে নেব। কারণ এই বিষয়ের উপর ভিত্তি করে আমাদের বেশ কিছু মেডিসিনের চিন্তাভাবনা চলে আসে অনেক সময় রোগীলিপি করার সময়, অর্থাৎ আমাদের মেডিসিন সিলেকশনের সময় সেই বিষয়গুলো এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার জন্য আমরা এই বিষয়গুলো খুব সুন্দর করে রোগীর কাছ থেকে জেনে নিব এবং তাকে তার কষ্টের যে বর্ণনাগুলো, সেই বর্ণনাগুলো তাকে বলার জন্য আমরা যথেষ্ট সময় দিব এবং তার কথা যাতে কোনো বাধাগ্রস্ত না হয়, ধীরে ধীরে আমরা সেই বিষয়গুলো নোট করে নেব। এরপরে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে পাস্ট মেডিকেল হিস্টোরি। হোমিওপ্যাথিতে এখানে সাধারণত আমি যেটা দেখছি কেসলিপিতে PH লেখা হয়, অর্থাৎ পাস্ট হিস্টোরি এরকমভাবে লেখা হয়। তো আমি এইটাকে আরেকটু যুক্ত করে দিচ্ছি পাস্ট মেডিকেল হিস্টোরি হিসেবে PMH। তো PMH এ আমরা কি জানবো, পাস্ট মেডিকেল হিস্টোরিতে আমরা কি জানবো, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে রোগীর পূর্ব ইতিহাস, অর্থাৎ তার আমার কাছে যে সমস্যাটা নিয়ে আসছে সেই সমস্যার আগে তার কোনো ধরনের কোনো সমস্যা ছিল কিনা, হয়েছিল কিনা, সেটা যা কিছুই হোক সেগুলো আমরা বর্ণনা করব। সেই বিষয়গুলো বিস্তারিত আমরা এই জায়গায় জানব। যেমন এখানে আমরা প্রথমেই একটা অপশন ব্যবহার করছি, সেটা হচ্ছে এনি ডিজিজ, তার কোনো ধরনের কোনো রোগ হয়েছিল কিনা, যেটা হতে পারে বংশগত, যেমন বংশগতভাবে অনেকেই ডায়াবেটিস, হাই প্রেশার, থাইরয়েডের সমস্যা, অ্যালার্জিক সমস্যা, এ ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। এরকম কোনো রোগ তার আগে হয়েছিল কিনা কিংবা এখনো আছে কিনা সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখানে জানব। তার কোনো ধরনের কোনো অপারেশন হয়েছিল কিনা কোনো কারণবশত,
শরীরে কখনো কোনোদিন তার জন্মের পর থেকে আমার কাছে যখন অর্থাৎ চিকিৎসকের কাছে যখন একজন রোগী আসছেন তখন পর্যন্ত তার কোনো অপারেশন কোনো কারণবশত হয়েছিল কিনা সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের এখানে জানতে হবে তার ভ্যাকসিনেশন নেওয়া হয়েছিল কিনা, অর্থাৎ আমাদের পৃথিবীতে প্রায় 2/3 মানুষ বলা যায় কিংবা তার থেকেও বেশি মানুষ জন্মের পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন অর্থাৎ টিকা প্রদান করা হয়। তো সেই টিকা দেওয়ার কোনো হিস্টোরি তার আছে কিনা, আবার অনেক সময় দেখা যায় টিকার একটা কুফল আছে, সেই কারণবশত অনেক সময় অনেক রোগে আক্রান্ত হতে পারে। তো সেই বিষয়গুলো আমরা জেনে নিব। অনেকেই বলে দেয় যে টিকা নেওয়ার পর থেকে আমার এই সমস্যাটা শুরু হয়েছে, সেই বিষয়গুলো আমরা এইখানে অর্থাৎ ভ্যাকসিনেশনের জায়গায় তুলে নেব। কি ধরনের টিকা নিয়েছিল, কি কারণে নিয়েছিল, কোন বয়সে নিয়েছিল, সেই বিষয়গুলো আমরা এখানে অ্যাডজাস্ট করে নেব। তারপর আমাদের আরেকটা অপশন আছে বার্থ হিস্টোরি, অর্থাৎ আমার এই রুগীটা যে আমার কাছে আসছে চিকিৎসার জন্য, সেই রুগীটা যদি বাচ্চা হয়ে থাকে তাহলে আমরা এখানে অবশ্যই তার বার্থ হিস্টোরি অর্থাৎ জন্মকালীন কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়ে জানে। এমনকি বয়স্ক রোগীদের ক্ষেত্রেও কখনো কখনো নেওয়ার প্রয়োজন হতে পারে, যদি সেই সিচুয়েশন আমাদের কাছে আসে, তবে এটা সব থেকে বেশি প্রয়োজন এবং ম্যান্ডেটরি অর্থাৎ অবশ্যই নিতে হবে, সেটা যদি আমার রোগীটা যদি বাচ্চা হয়। অর্থাৎ তাহলে আমাদের এখানে কি জানতে হবে, মায়ের গর্ভে থাকতে তার কোনো সমস্যা হয়েছিল কিনা, মায়ের কোনো অসুবিধা হয়েছিল কিনা, যেমন মায়ের জ্বর হইতে পারে, খিঁচুনি হইতে পারে, তারপরে উচ্চ রক্তচাপ হইতে পারে, যেটাকে আমরা এক্ল্যাম্পসিয়া কিংবা প্রি এক্ল্যাম্পসিয়া হিসেবে চিহ্নিত করি। মায়ের কোনো কারণবশত ঔষধ খাওয়ার কোনো প্রয়োজনীয়তা হয়েছিল কিনা, মা কোনো কারণবশত আঘাত পাইছিল কিনা, মা কোনো কারণবশত ডিপ্রেশনে ছিল কিনা, এই ধরনের বিভিন্ন হিস্টোরিগুলো আমরা নিয়ে নিব। এবং বাচ্চাটা যখন জন্ম নিচ্ছিল সেই জন্মের সময় কোনো অসুবিধা হয়েছিল কিনা, জন্মের সময় বিভিন্ন ধরনের অসুবিধা হইতে পারে, যেমন ডিলে ডেলিভারি হইতে পারে, জন্মের সময় বাচ্চার নিঃশ্বাস নিতে কষ্ট হইতে পারে, যে কারণে বার্থ অ্যাসফিক্সিয়া হইতে পারে, জন্মের পরেও অনেক কিছু হতে পারে, সেটা জন্মের পরের হিস্টোরিগুলো আমরা জেনে নিব আমার কাছে আসার অর্থাৎ চিকিৎসকের কাছে আসার আগ পর্যন্ত সময়ে যে ঘটনাগুলো তার জীবনে ঘটছে সেই বিষয়গুলো আমরা সবিস্তারিত এখানে রেখে নিব, এখানে জেনে নিব। তো এরপরে আমরা একটা বাচ্চার মানে 3 ধরনের হিস্টোরি আমাদের নেওয়ার প্রয়োজন হয়। একটা হচ্ছে জন্মের সময়, জন্মের আগে এবং জন্মের পরে। এভাবে আমরা তার যে রিলেটিভ মা বাবা তাদের কাছ থেকে পূর্ণাঙ্গভাবে তার এই রোগ সম্পর্কে অর্থাৎ বাচ্চার এবং মায়ের সম্পর্কে, এমনকি বাবারও যদি কোনো সমস্যা থেকে থাকে সেই বিষয়গুলো আমরা নিব। যদিও আমরা এরপরে আছে আমাদের ফ্যামিলি হিস্ট্রি, সেখানে এই বিষয়গুলো জানবো, কিন্তু এখানে যেহেতু আমাদের রোগী যদি বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এখানেও জেনে নিতে পারি। তো এটা ছিল আমাদের বার্থ হিস্টোরির একটা হিস্ট্রি, যেটা আমরা স্পেশালি বাচ্চাদের জন্য নিয়ে নিব। সেই সাথে আমাদের এরপরে আসবে ইনফেকশন ডিজিজ, অর্থাৎ কোনো পরজীবী কিংবা অণুজীবীর কারণে আমরা যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকি, অর্থাৎ একজন রোগী যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওটাও আমাদের এখানে লিপিবদ্ধ করতে হবে। এই ইনফেকশন ডিজিজ বলতে আমরা সাধারণত টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, চিকেন পক্স, ডিপথেরিয়া এই ধরনের কোনো রোগকে আমরা সাধারণত ইন্ডিকেট করি, যেটা অণুজীবের কারণে অর্থাৎ মাইক্রো অর্গানিজমের কারণে কিংবা তার এফেক্টেডের কারণে আমরা কোনো রোগে যদি আক্রমণ হই তাহলে সেটাকে আমরা ইনফেকশন ডিজিজ বলে থাকি। সেই রোগগুলো যদি থেকে থাকে সেই বিষয়টা আমরা এখানে জেনে নেব। তারপরে আমাদের আরেকটা অপশন আছে HTS, অর্থাৎ হিস্টোরি অফ ট্রমা অ্যান্ড ইনজুরি। আমাদের যে রোগীটা আসছে সে যদি কোনো কারণবশত আঘাত পেয়ে থাকে কিংবা ইনজুরেড হয়ে থাকে, সেটা হতে পারে শারীরিক, হতে পারে মানসিক, যে কোনোভাবেই হোক না কেন, যদি এ ধরনের কিছু হয়ে থাকে আমাদের সেই বিষয়টাও লিপিবদ্ধ করতে হবে। তারপরে আমাদের আরেকটা বিষয় আছে হিস্টোরি অফ ডগ বাইট, HDB, হিস্টোরি অফ ডগ বাইট। এখানে আমরা আসলে এখানে ডগ বাইট একটু সংক্ষিপ্ত করে লেখা হয়েছে, বাট এখানে আমাদের আসবে যত ধরনের অ্যানিম্যাল আছে আমাদের যেগুলো মানুষকে আক্রমণ করে থাকে,
যেমন আমাদের কুকুর আছে, বিড়াল আছে, সাপ আছে, কিংবা অন্যান্য যে প্রাণীগুলো আছে যেগুলো মানুষকে সাধারণত কামড় দিয়ে থাকে, এই ধরনের প্রাণীগুলোর কথা আমরা হিস্টোরি অফ ডগ বাইটস এইখানে আমরা এই জিনিসটাকে উল্লেখ নিয়ে আসবো, এবং আমরা এই বিষয়টা রোগীর কাছ থেকে পর্যায়ক্রমে একটার পর একটা জেনে নেব। যদি এরকম কোনো হিস্ট্রি লেখা থাকে তাহলে অবশ্যই আমরা এখানে লিপিবদ্ধ করব, এবং এটার সাথে আমাদের ঔষধের একটা সম্পর্ক তৈরি করব পরবর্তীতে যখন আমরা ঔষধ সিলেকশন করব। তারপরে আমাদের আছে HW অর্থাৎ হিস্টোরি অফ অর্টস। অর্টস মানে বলা হয় আসিল। আমরা জানবো তার শরীরে পূর্বে কোনো আসিল ছিল কিনা, এই বিষয়টা সম্পর্কে আমরা রোগীর কাছ থেকে, অথবা বর্তমানেও থাকতে পারে, হয়তো বিষয়টা তাকে কষ্ট দিচ্ছে না, এই জন্য আমার কাছে হয়তো অন্য কারণে আসছে। আর যদি শুধু আসিলের কারণেই আমার কাছে আসে তাহলে সেটা তো আমরা চিফ কমপ্লেন এবং প্রেজেন্ট কমপ্লেন এটা লিখেই যাচ্ছি। সো এক্ষেত্রে আমাদের এখানে না লিখলেও হয়। তারপরেও যদি সে অন্য কারণে আসে এবং এই অর্থ বা আসিল যদি থেকে থাকে তাহলে সেই বিষয়টা আমরা এখানে উল্লেখ করব। তারপরে আছে হিস্টোরি অফ STD। STD বলতে বোঝায় হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ হিস্টোরি অফ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। আমার যে রুগী কিংবা রুগিনীটি আমার কাছে আসছে, সেই রুগিনী বা রুগীটি পূর্বে কখনো এই সেক্সুয়াল ট্রান্সমিটার অর্থাৎ সেক্সুয়াল ভাবে কোনো রোগটা যদি একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়ায় পড়ে তাহলে সেটাকে আমরা বলি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। সেই ধরনের কোনো রোগ ছিল কিনা, যেমন আমাদের মধ্যে খুব বেশি প্রাদুর্ভাব বিস্তার করে যে দুটো রোগ, সেটা হচ্ছে গনোরিয়া, গনোরিয়া, তারপরে সিফিলিস, এই টাইপের দুটো রোগ খুব বিস্তৃতভাবে, মানে খুব জঘন্যভাবে একজনের থেকে আরেকজনের কাছে ছড়াইয়ে পড়ে। সেই বিষয়গুলো আমরা অবশ্যই এখানে জানবো। এটা আমাদের জন্য খুবই একটা বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের ঔষধ অনুসন্ধানের জন্য। তারপর আমরা সর্বশেষ পাস্ট মেডিকেল হিস্টোরিতে যে জিনিসটা জানবো, যে আমাদের যে রোগীটি আসছে তার কোনো স্কিন ডিজিজ অর্থাৎ চর্মের কোনো রোগ ছিল কিনা কিংবা বর্তমানে আছে কিনা, সেই বিষয়টা সম্পর্কে আমরা তার কাছ থেকে জেনে নিব এবং লিপিবদ্ধ করব। এরপর আমাদের কেস টেকিং এর এরপরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফ্যামিলি হিস্টোরি অর্থাৎ FH। অর্থাৎ এইখানে আমরা আসলে কি জানবো এবং কেন জানবো সেই বিষয়টা আমি একটু সংক্ষেপে বর্ণনা করি। আমরা যে বিষয়টা জানবো যেটা হচ্ছে তার বংশ বলতে এখানে আমরা বংশের সবাইকে যে আমার জানতে হবে এমন না, এখানে হচ্ছে রক্ত সম্পর্কিত যারা আছে আমরা শুধুমাত্র তাদের তথ্যটা আমরা এখানে লিপিবদ্ধ করব। সেখান থেকে আমরা যে জিনিসগুলো জানবো, সেই রোগগুলো কি সমস্যাগুলো আমরা নোট করব, সেটা হচ্ছে ম্যালেরিয়া, জন্ডিস, হাঁপানি, নিউমোনিয়া, যক্ষা, ডায়াবেটিস, স্ট্রোক, হার্ট ডিজিজ, বাত ব্যথা, চর্মরোগ, উন্মাদ, প্রতিবন্ধী, আত্মহত্যা করছিল এরকম কেউ, অথবা মানসিক রোগ ছিল কিনা তার এই বংশে। আমরা নিচে একটা ছক দিচ্ছি, সেই ছকে যাদের নামগুলো এখানে উল্লেখ করা হয়েছে এই সমস্ত ব্যক্তিবর্গের মধ্যে এই যে রোগের নামগুলো বলা হইলো সেই রকম কোনো সমস্যা তাদের মধ্যে ছিল কিনা সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। আমি রোগগুলোর নাম আবারও বলছি: ম্যালেরিয়া, জন্ডিস, হাঁপানি, নিউমোনিয়া, যক্ষা, ডায়াবেটিক্স, স্ট্রোক, হার্ট ডিজিজ, বাত ব্যথা, চর্মরোগ, উন্মাদ, প্রতিবন্ধী, কিংবা পরিবারের কেউ আত্মহত্যা করছিল, কিংবা মানসিক রোগ। এখানে মনে হয় আমি একটা জিনিস অ্যাড করি নাই, সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ। তো উচ্চ রক্তচাপটাও আমাদের এই বংশগতভাবে কারো আছে কিনা সেই বিষয়টাও আমাদের জানার প্রয়োজন। তাহলে আমরা কার কার ভিতরে এই জিনিসটা খুঁজবো? প্রথমত যিনি আমাদের কাছে চিকিৎসার জন্য আসছেন অর্থাৎ রোগী, তার মায়ের এই যে রোগগুলোর নাম আমি বললাম, মায়ের এরকম কোনো সমস্যা আছে কিনা, এক বা একাধিক থাকতে পারে, আবার নাও থাকতে পারে, যেটাই আছে সেটা আমরা এখানে নোট করব। এবং বাবার মধ্যে এই জিনিসটা আছে কিনা সেই জিনিসটাও আমরা নোট করব। একইভাবে আমরা বাবা, মা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি, চাচা, ফুফু, মামা, খালা, চাচাতো ফুফাতো ভাই বোন, মামাতো খালাতো ভাই বোন, এদের সাথেই আমাদের সাধারণত ব্লাড কালেকশন থাকে, অর্থাৎ রক্তের একটা সূত্র থাকে এদের মধ্যে। সো আমরা এদের মধ্যে এই যে রোগগুলোর নাম আমি বললাম কিংবা এখানে যেটা লেখা আছে সেই বিষয়গুলো আছে কিনা সেটা আমরা একটার পর একটা জেনে নেব এবং নোট করব।
মূলত আমাদের ফ্যামিলি হিস্ট্রিটা নেওয়ার সব থেকে বেশি বড় প্রয়োজন হচ্ছে, যেহেতু হোমিওপ্যাথিতে খুব বড় একটা ভূমিকা পালন করে হচ্ছে মায়াজম। সো এই মায়াজমকে ডায়াগনোসিস করার জন্য আমাদের সব থেকে বেশি বড় ভূমিকা পালন করে আমাদের ফ্যামিলি হিস্ট্রি। সেজন্য আমাদের ফ্যামিলি হিস্ট্রি অবশ্যই নিতে হবে, এবং এখান থেকে আমাদের মায়াজম সিলেকশন করার জন্য অনেক বেশি সহযোগিতা আমরা পাবো, এরকম একটা আশা আমরা করতেই পারি। আচ্ছা, এই ফ্যামিলি হিস্টোরি পর্যন্ত আজকে আমরা কেস টেকিং পার্ট 1 এই পর্যন্ত আমরা জেনে নিলাম। আমরা এরপরে পরবর্তী ক্লাসে আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। আমাদের পার্সোনাল হিস্টোরি আছে, তারপরে আমাদের মাইন্ড সিমটম আছে, অর্থাৎ মেন্টাল সিমটম। এরপরে আমাদের জেনারেল জেনারেটিস বা সার্বদৈহিক যে লক্ষণগুলো সেটাকে বলি সেটা আছে, অন এক্সামিনেশন, সর্বোপরি আমাদের ট্রিটমেন্ট এবং প্রগনোসিস এবং আমাদের পথ্য, এই জিনিসগুলো সম্পর্কে আমরা পরবর্তী যে ক্লাসটা আমরা করব সেই ক্লাসে এটা সম্পর্কে বিস্তারিত বিবরণ আমরা জেনে নেব। ধন্যবাদ সবাইকে।